সাথে সাথে বারবার একটা অ্যালিগেশনই আসছে, তুই মুখ কেন খুলছিস, দুর্নীতির বিরুদ্ধে মুখ কেন খুলছিস। শাসক দলের আইটি সেলের দিকেই আমার সন্দেহের তীর যায়, এবং সেক্ষেত্রে আমার মনে হয়েছে একদম, এবং সেক্ষেত্রে মনে হয়েছে যে যদি তারা তো একটা বিশাল পাওয়ারফুল জায়গাতে রয়েছে, সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়ায়, যদি তাদের উদ্দেশ্য সৎ হয় তাহলে তারা চাইলেই সেই আইটি সেলের সভাপতি যারা দুষ্কৃতী 2 মিনিটের মধ্যে তাদেরকে ধরে ফেলতে পারে। হ্যাঁ হ্যাঁ, কনভেনার, রাইট। দেবাংশু ভট্টাচার্যের কথা বলছো? হ্যাঁ, আমি আরজিকর কাণ্ডে প্রথম থেকে যেটা দেখা গেছিল যে শাসক দলের যে হুমকির সম্মুখীন হয়েছিলেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা অঞ্চলের মানুষ, এই কথাই বলতে গেলে প্রত্যেকটা জায়গাতে থ্রেট কালচার যেভাবে সামনে আসছে, এবার সরাসরি থ্রেটের সম্মুখীন হলেন অভিনেত্রী রূপালী রায় ভট্টাচার্য। আমি কথা বলার চেষ্টা করব। দিদি, এই মুহূর্তে আপনার অভিযোগটা কি? অভিযোগ তো হচ্ছে যে আমাকে বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়াতে, এবং আমার ওয়ালে যারা আমার ফ্রেন্ডস লিস্টে নেই ডিরেক্ট কমেন্ট করতে পারে না, আমার ফ্রেন্ডস লিস্টে যারা রয়েছে এবং যারা কোনো না কোনো নর্মাল ছবিতে, শুটিংয়ের ছবিতে, জিমের ছবিতে আমাকে ট্যাগ করেছেন, সেখানে গিয়ে আমাকে ট্যাগ করে মানে এই ধরনের অশালীন মন্তব্য, আমি সত্যিই বলছি আমি কখনো শুনিনি। এতটা ম্যাচিওর হয়েছি, অশালীন কথা কি শুনিনি? ডেফিনেটলি শুনিনি। আমি এই ধরনের ভাষা শুনিনি, এবং বিভিন্ন মহিলাদের ফেক প্রোফাইল বানিয়ে লাগাতার অসম্ভব অশালীন কথা বলা হচ্ছে। তো সেটাতে ন্যাচারালি আমি প্রথমে কলকাতা পুলিশের যেটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখানে কমপ্লেন করি। ওনারা সে মেসেজ চেক করেন, সেটা আমরা মেসেঞ্জারে বুঝতেই পারি কেউ মেসেজ চেক করছে কিনা, তো ওনারা কোনো রেসপন্ড করেননি। তারপর সাইবার ক্রাইমে আমার সাথে আমার একটা বন্ধুকেও একসাথে করে অপমান করা হয়েছিল, এবং সে আমার হয়ে প্রোটেস্ট করেছিল বলে তাকেও বলা হয়েছিল যে তোমাকে একটা সাক্ষী রেখে তোকে একটা মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবো। তো আমরা দুজনে একসাথে সাইবার ক্রাইমে একসাথে করে কমপ্লেন করি, তো সেটারও তারা কোনো রেসপন্ড করেননি এখনও অবধি। তো তারপরে আমি মাননীয়, এবং এদিকে এই অভিযোগ এবং অপমান এবং অশালীন কথার পরিমাণ বাড়ছে, এবং সেই সব দিয়ে ফাইনালি ঘরে ঢুকে রেপ করে দেবো এই ধরনের কথাও লেখা হচ্ছে, এবং তার সাথে সাথে বারবার একটা অ্যালিগেশনই আসছে, তুই মুখ কেন খুলছিস, দুর্নীতির বিরুদ্ধে মুখ কেন খুলছিস, এই লাইনটাই ফিরিয়ে ফিরিয়ে আসছে। এবং এই কথাও লেখা হচ্ছে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে যা করছি সাধারণ মানুষের পাশে আছে, কারণ ভাই আমার কোনো রাজনৈতিক রং নেই, দল নেই, পতাকা নেই, আমি একজন অভিনেত্রী, দর্শকরা আমার ভরসা, নাগরিকরাই আমার ভরসা। তাই যা হচ্ছে আমার কথা বলার জায়গা সোশ্যাল মিডিয়া, তাই সেখানে বলেছি বলে তোমরাও জানতে পেরেছো, সেখানে আমি নাগরিকদের কাছে জানাই এবং কলকাতা পুলিশকে ট্যাগ করে জানাই যে বারবার কমপ্লেন করছি। তারপরে কিন্তু ওরা এটাও লিখছে যে পুলিশ আমাদের কিছু বলবে না। তো এই সবটা নিয়ে ফাইনালি কোথাও কিছু না হওয়াতে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি লিখি, সেটাও আমি ওনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে ট্যাগ করে, এবং সেখানে আমি এটাই জানতে চাই যে আমাদের যদি এই অবস্থায়, তবু তো আমরা প্রিভিলেজড, আমাদের কথা তো তোমাদের মাধ্যমে দর্শক অবধি পৌঁছচ্ছে, যাদের কথা পৌঁছচ্ছে না মানে তারা তো তাহলে আরও মানে নারী সুরক্ষা নিয়ে এত বিল পাস হচ্ছে, উনিও মিছিল করেছিলেন যতদূর আমি মনে করতে পারি, যে ওনার কিছু সাংসদ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে নিয়ে, বিধায়কদের সঙ্গে নিয়ে, যে উনিও ফাঁসি চাই, উনি ইভেন ফাঁসি অবধি বলেছিলেন। ফাঁসি উনি হয়তো চাইতে পারেন, আমি সাধারণ নাগরিক, আমি জানি ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত আদালত নেবে, এ ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু আমি বিচার চাই। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে তাহলে নারী সুরক্ষা নিয়ে শুধু মিছিল আর একমাত্র দেখা যাচ্ছে যে বিধানসভার বিল পাশে এসে দাঁড়াচ্ছে, কিন্তু যখন ইন রাইটিং সেটা হচ্ছে তখন সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কেন বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না? তো এটাই আমার অভিযোগ। না, পুলিশ তো এখনো অবধি কোনো রেসপন্ড করেনি। ফাইনালি আমার হয়ে গোটা বিষয়টা নিয়ে আদালতে প্রসিড করার সিদ্ধান্ত নিয়েছেন ফিরদৌস শামীম। তো এবার যখন প্রশাসন যদি শুনতে না পান মাননীয়ার হ্যান্ডেলে জানানোর পরে, আমি তো সাধারণ মানুষ, আমি তো ওনার সাথে টি পার্টিতে গিয়ে গল্প করি না, বা ওনার দলেরও কোনো পতাকা ধরিনি, তার ফলে উনি হয়তো সেই স্নেহটা আমাকে করেন না, তাই আমি সাধারণ নাগরিক। কিন্তু উনি মনে করতে পারেন উনি শুধু ওনার দলের মুখ্যমন্ত্রী, আমি মনে করি না, আমি মনে করি উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই ওনাকে খোলা চিঠি দেওয়ার সুযোগ হয়েছে। এবং আমি কি বক্তব্য রেখেছি, কোথাও যাতে কোনো ফেব্রিকেশন কেউ অসৎ উদ্দেশ্যে করতে না পারেন, আমার আর মাননীয়ার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে কেউ না পারেন, দুর্নীতি করতে না পারেন, তাই আমি তোমাদের সবাইকে মানে সোশ্যাল মিডিয়ায় করেছি যাতে সবাই সাক্ষী থাকে আমি এক্স্যাক্টলি কী বলেছি। তো তারপরে সেক্ষেত্রেও যদি কেউ কর্ণপাত না করে তখন আমাকে আদালতের দরজা অবধি পৌঁছতে হয়। একটা স্লোগান উঠেছিল, তোমাদের খেয়াল আছে, যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। এই কথাটাতে কিন্তু পুলিশ আধিকারিকদের প্রচুর আপত্তি হয়েছিল, কারণ মনে হয়েছে যে তাদের পরিবারের প্রতি টার্গেট করা হচ্ছে। প্রাথমিকভাবে অনেক মাই বলছেন আমি মিছিলে আসছি কারণ আমার ঘরেও তো মেয়ে আছে, তার মানে কি তারা নিজের মেয়েদেরকে টার্গেট করছেন?
তা নয়, এটা বলা মানে আত্মিকতা বোঝানো। সেটা হয়তো পুলিশ আধিকারিকরা, পুলিশের কর্মীরা যারা রয়েছেন বুঝতে পারেননি। যদি বুঝতে না পারেন এবং তাদের যদি খারাপ লাগে, সেই খারাপ লাগাকে আমি সম্মান জানিয়ে তারপর থেকে আমি কোনো স্লোগানে, কোনো মিছিলে এই স্লোগানটিতে গলা মেলাইনি। আমি দুটি স্লোগানে কখনো গলা মেলাইনি। এক, এইটি যখন জানতে পেরেছি কারুর খারাপ লেগেছে, কারণ কারুকে অসম্মান করা আমার উদ্দেশ্য না, আমার একটা প্রতিবাদ করা, একটা বিচার চাওয়া উদ্দেশ্য। আরেকটি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি কোনো দিন, একদম কোট আনকোট বলছি তোমাদের মিডিয়ার সামনে, আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলিনি, কারণ আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই না। আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবার কেউ নয়। এমন তো না যে আমার পছন্দের একজন নেতা আছে, একজন দল আছে, মুখ্যমন্ত্রী চলে গেলে যদি তিনি গিয়ে সরকারে বসেন, যিনি মুখ্যমন্ত্রী হবেন তার কাছে আমি আমার নাগরিক অধিকার 100% গণতান্ত্রিক দাবি রাখবো, যখনই কোনো বিচারের দরকার হবে, যখন আমাদের সুরক্ষার প্রসঙ্গ হবে। তাই আর এই রাস্তা জাম করে ফেলা, বন্ধ করে দেওয়া, এগুলো তো কুযুক্তি। আমার সবথেকে খারাপ লাগছে যেখানে পুলিশের বা প্রশাসনের মনে হচ্ছে যে তাদের বাড়ির মেয়েদের কটাক্ষ করলে তাদের খারাপ লাগছে, যদিও সেটা খুবই ওনাদের মনে হয়েছে, কিন্তু কটাক্ষ করে এটা বলা হয়নি, তাও ওনাদের মনে হয়েছে। তার মানে ডেফিনেটলি তাদের ঘরে মা বোনেরা সম্মানের, শাসক দলের ঘরের মা বোনেরাও সম্মানের, কিন্তু বাদ বাকি নাগরিকদের রেপ থ্রেট দেওয়া যায়, তারা সম্মানের নয়। তাদের সাথে যা খুশি করা যায় সেটা কর্ণপাত না করলেও চলে। দিদি, এই মুহূর্তে আপনার অভিযোগটা মূলত কার ওপর, কি মনে হচ্ছে কে করতে পারে? দেখো, এটা যারা করছে তার একটা র্যাকেট, একটা গ্যাং, কারণ একটা প্রোফাইল থেকে হচ্ছে না, একাধিক প্রোফাইল থেকে হচ্ছে, এবং মানে হাস্যকর যুক্তি তৈরি করা হচ্ছে। কখনো কখনো লেখা হচ্ছে সেটার মধ্যে হেড স্পিচ দেওয়া হচ্ছে, অ্যাজ ইফ যখন আমি বলেছি যে আমার অভিযোগের আঙুল, তার আগে তো অশ্লীল কথা যখন হচ্ছে আমি মিডিয়াতে জানাই, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল অভিযোগের তীর কার দিকে। আমি বলছিলাম পুলিশ প্রশাসন যদি এটাতে গুরুত্ব না দেয় তাহলে তো শাসক দলের আইটি সেলের দিকেই আমার সন্দেহের তীর যায়, এবং সেক্ষেত্রে আমার মনে হয়েছে একদম, এবং সেক্ষেত্রে মনে হয়েছে যে যদি তারা তো একটা বিশাল পাওয়ারফুল জায়গাতে রয়েছে, সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়ায়, যদি তাদের উদ্দেশ্য সৎ হয় তাহলে তারা চাইলেই সেই আইটি সেলের সভাপতি যারা দুষ্কৃতী 2 মিনিটের মধ্যে তাদেরকে ধরে ফেলতে পারে। হ্যাঁ হ্যাঁ, কনভেনার, রাইট। দেবাংশু ভট্টাচার্যের কথা বলছেন? হ্যাঁ, আমি একদমই বলছি যে দেবাংশুদা অভিনেত্রীদের সম্মান করেন, দিদি বলে কথা বলেন, কিছু অভিনেত্রীকে বলতেও শুনেছি যে আপনাদেরকে সম্মান করি। কিছুদিন আগে একটি ভিডিওতে আমাদের একজন সহকর্মীকে কটাক্ষ করার পর তিনি আবার অন্য সহকর্মীদের বলেছেন যে কটাক্ষ করাটা এই কারণে হয়েছে, বিভিন্ন যুক্তি বাদানুবাদ হয়েছে, আমি সেই কথাতে আর ঢুকতেই চাইছি না, কিন্তু উনি তো সম্মান করেন। সবথেকে বড় কথা, যখন তার রাজ্যে, তিনি তো সরকারের পক্ষের লোক, এবং তিনি একটা সময় বিধায়কের পদে নির্বাচনের জন্য লড়েও ছিলেন, সাংসদ পদে, হ্যাঁ, নির্বাচনের জন্য লড়েও ছিলেন। তো সেক্ষেত্রে তার তো একটা কোথাও দায়িত্ব থাকে নাগরিক সুরক্ষা শাসক দলের প্রতি দেওয়ার, এবং যখন বারবার প্রশাসনের দিকে আঙুলটা উঠছে, তো সেক্ষেত্রে তিনিও তো খুঁজে বের করতে পারতেন দুষ্কৃতী কারা, কারণ তার তো মানে ডিজিটাল প্ল্যাটফর্মে তিনি একচ্ছত্র অধিপতি, এরকমই তো শোনা যায়। তার কর্মীরাই তো খুব গর্বের সঙ্গে বলেন, শ্লাঘার সঙ্গে বলেন। তো সেটাও যখন হচ্ছে না, তখন তো সন্দেহের তীর সেদিকেই যাচ্ছে যে তারা কি কোথাও, আমি এটা বলছি না দেবাংশু ভট্টাচার্য নিজে এটা করছেন, আমি কি ধরে নেব তাহলে তাকে খুশি করার জন্য এমন কিছু কর্মীরা এটা করছেন যাদেরকে উনি আর সামলাতেই পারছেন না। মানে এই যে বিষয়টা, কোথাও গিয়ে আপনাকে সরাসরিভাবে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এটা কোথাও গিয়ে আপনি কালকে রাত্রেবেলায় বিকেল সন্ধ্যে থেকে প্রায় সরব হয়েছিলেন, গোটা 3 পোস্ট আরও দেখলাম যে এখনও পর্যন্ত এই থ্রেট কালচারটা বজায় থেকে যাচ্ছে কোথাও গিয়ে। হ্যাঁ, এবং শুধু তাই না, এখন ওরা আরও নোংরামি করছে। আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করা ফটোজ, পুরনো ফটোজ, সেই ফটোজগুলো ওরা ওদের প্রোফাইলে কভার ফটো হিসেবে ইউজ করছে। মানে যেটা হয়, গোটা ব্যাপারটা কুৎসিত এবং নোংরামি। এই নোংরামি, এই কুৎসিত যারা অপরাধী তারা করে। অপরাধীদের নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না, কারণ অপরাধীদের সাথে লড়াই করার জন্য আমরা নেই, অপরাধীদের সঙ্গে লড়াই করার জন্য প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, আদালত রয়েছে। আমরা শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক, তাহলে তো আইন নিজের হাতের লোকে তুলে নিত, তাহলে তো এ আমাকে 10টা কথা বলছে, তাকে আমি তাহলে 20টা কথা বলতাম। থোড়ি সেটা আমার শিক্ষা দীক্ষা রুচিতে মানায় নাকি, যে অপরাধ করবে, যে আমার দিকে একটা অন্যায় কাজ করবে, তাহলে তো আইন, তাহলে প্রশাসন বলবে কি যে আমি কি নিজের আইন নিজের হাতে তুলে নেবো, আমাকে একটা চড় মারলে আমি দিকে 10টা চড় মারবো? আমি বলবো না, এই দেখুন এটা করেছে, এটা দেখার দায় এবং দায়িত্ব আপনাদের। বললাম ওই একটা লাইনও বলে দিয়েছে, যে লাইনটাতে আমি বুঝতে পেরেছি আসলে এই সামান্য পরিমাণ শিক্ষা দীক্ষা করা এবং একটা সময় কিছু মানে রাজনৈতিক চেতনা তৈরি করার ফলে একটা লাইন খুব ইম্পর্টেন্ট আমি বুঝতে পেরেছি, এবং মনোবিজ্ঞান নিয়ে আমি যেহেতু পড়াশোনা করেছিলাম, মুখ বন্ধ রাখছিস না কেন? এই গোটা হুমকি, এই রেপ থ্রেট, এই অশালীন কথা, এই কুৎসিত অবমাননা,
বটম লাইন হচ্ছে মুখ বন্ধ রাখো। মুখ বন্ধ যে রাখবে না, এবং এই মুখ বন্ধ কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। এমন নয় যে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো স্লোগান দিচ্ছি। একটি সামাজিক অপরাধ, ধর্ষণ এবং খুন, এটা তো সমাজের অপরাধ। খুন ধর্ষণ সমাজে হয় এবং প্রশাসনের দায়িত্ব হচ্ছে তার বিচার চাওয়া। ধর্ষণ এবং খুন সামাজিক অপরাধ, এবং আইন যতক্ষণ ওটার বিচার করছে এবং পুলিশ টেক কেয়ার করছে, দোষীদের খুঁজে বের করছে নিজে, অনেক সময় সুমোটো কেস করা হয়। ইভেন সুপ্রিম কোর্ট সুমোটো কেস করে এখান থেকে তুলে নিয়েছেন। তো পুলিশ অনেক সময় কমপ্লেনের জন্য ওয়েট করে না। সব জায়গায় আমরা কি দেখি, স্টেট ভার্সেস ক্রিমিনাল একটা কেস হচ্ছে, তার মানে এটা একটা সামাজিক অপরাধ। কিন্তু যখন এই অভিযোগ আসে যে পুলিশ আইন লোপাট করেছে, তখন তো ভাবতে হবে যে শাসক দলের পুলিশ, তখন তো এটা দাঁড়িয়ে যায় একটা রাজনৈতিক অপরাধ। তখনই মুখ বন্ধ করার কথা বলতে হয়। আর এই যে তুমি বললে না যে মানুষটা উঠে আসছে গ্রাম থেকে, তার মুখ বন্ধ করা, তা নয়। আসলে আমার মনে হয়েছে মানুষ না সত্যিটা ঠিকটা ঠিক, ভুলটা ভুল বুঝতে পারছে। তাহলে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ যারা কোনো না কোনোভাবে ক্ষমতায় রয়ে গেছে, সেটা শাসক দলে হতে পারে, সেটা পুলিশে হতে পারে, সেটা আদালতে হতে পারে, কোথায় আমি জানি না, কি তাদের ক্ষমতা জানি না, কিন্তু তাদের এতটাই ক্ষমতা হয়ে গেছে, তার কাছে পুলিশ এবং প্রশাসনে 100টা লোক খারাপ আমি বিশ্বাস করি না, হয়তো 30টা লোক খারাপ, বাকি 70টা লোক খারাপ তার দাসত্ব করছে, তার প্রভুত্ব করছে। তারা কেউ ভাবছেই না 70টা লোক যদি সাহস করে, সংখ্যায় অনেক ভারী। ঠিক যেরকমভাবে আমরা সাধারণ নাগরিকরা, আমিও কিন্তু একজন নাগরিক, আমিও ভোট দিয়ে সরকার এনেছি বিশ্বাস করে, ভরসা করে। নাগরিকরাও কিন্তু সংখ্যায় ভারী। ডাক্তাররাও কিন্তু একত্রিত হয়ে দেখিয়ে দিয়েছে, যদি সত্যির জন্য একত্রিত হয়ে ফাইট করা যায়, তাহলে কিন্তু দুর্নীতিকে রোধ করা যায়। তাহলে পুলিশ এবং প্রশাসনে যারা খারাপ মানুষ দুর্নীতিকে সাহস দিচ্ছেন, তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, তাদের এগেনস্টে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তার ফ্রেটার্নিটিতেই একজোট হয়ে কেন লড়াই করছেন? একবার সাহস করে ওনারা করে দেখুন, ঠিক দুর্নীতি সরে যাবেই। এইভাবে নাগরিকরা যেভাবে লড়াই করছেন, জানি আগামী দিনে সমাজ থেকেও দুর্নীতি পিছু হটতে বাধ্য।